দেশের শাসন ব্যবস্থা তখন বিদেশিদের কাছে। দেশে তখন চারিদিকে লুটপাট, খুন, চুরি, ডাকাতি, বিভিন্ন অরাজকতায় ছড়িয়েছিল। দেশের শাসনভার তখন বিদেশিদের কাছে, আইন তাদের, পুলিশ তাদের, যার ফলে তাদের অত্যাচারের সীমা ছিল না। প্রত্যেক চাষির নীল চাষ করা বাধ্যতামূলক ছিল, যার ফলে জমি হয়ে যাচ্ছিল নষ্ট, যার জন্য চাষিরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু বাধা দেওয়ার মতো ক্ষমতা তাদের ছিল না। নীল চাষ না করলে চলতো অকথ্য অত্যাচার। এই অত্যাচার ও নীল চাষের বিরুদ্ধে সে সময় যে বাধা দিয়েছিল সে এই গল্পের রঘু ডাকাত। কিন্তু কিভাবে হলো রঘু বাংলার কুখ্যাত ডাকাত? কিরে মদন, এভাবে ছুটছিস কেন? আগে আগে ঠাকুর মশাই, ঘাটে কতগুলো জাহাজ এসেছে। লোকগুলোকে দেখতে এদেশীয় তো মনে হলো না। তার মানে আরো বিদেশির আগমন ঘটেছে দেশে? তুই শিগগির খবরটা গায়ে সবাইকে জানিয়ে দে। ঢাল চড়কি নিয়ে সবাইকে তৈরি থাকতে বল। আমাকে এক্ষুনি একবার রঘুর কাছে যেতে হবে। আর দেরি করিস না বাবা, তুই শিগগির যা। কর্তা কর্তা মানে সাইডা দিন। আবার সাতকুলের এই একখান মাত্র জমি, এই জমি খাই নীল চাষে দিলি সারা বছর আমার বউ বাচ্চা নিয়ে অনাহারে মরতে হবে কর্তা। ওই জমিটা তোকে সারা জীবনের জন্য নীল চাষ করতে বলেছে সাহেব। সাহেবকে তো অনেক বুঝিয়েছি, কিন্তু সাহেব তো বোঝে না। কর্তা মরে গেলেও আমি এই জমি দিতে পারবো না কর্তা। এই জমির কারণে আমি সারাটা বছর বউ বাচ্চা নিয়ে দুবেলা হাত পেটা খেয়ে কোনো মতে বেঁচে আসি। এ অন্যায় আপনি করবেন না কর্তা, এ অন্যায় আপনি করবেন না। একে কিভাবে বুঝাতে হয় তা আমরা ভালোভাবেই জানি। এই তোরা খাড়ায় খাড়ায় কি দেখতেছস? মার ব্যাটারে মার। দুই দিন সময় দিলাম, তার মধ্যে জমির দলিল সাহেবের কাছে জমা দিয়ে আসবি। তা না হলে এরপর আর তোকে বাঁচিয়ে রাখবো না, একেবারে মেরি ফেলবো হারামজাদা। মা কালী দিব্যি, যতক্ষণ দেহে আছে প্রাণ, এ বাংলার মাটিতে এক একটা ফিরিঙ্গিকে ধরবো, কাটবো আর এই গঙ্গার জলে ফেলবো। এটাই বঙ্গমায়ের কাছে আমার প্রতিজ্ঞা। জয় মা কালী। বাবা রঘু, তোকে একটা কথা বলি শোন। তুই যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াস, এইভাবে কি দিন চলবে? ধর্মে কর্মে মন না দিলে, পুজো পাঠ না করলে তোকে তো না খেতে পেয়ে মরতে হবে। আর ভালোভাবে পুজো না করলে লোকে তো কেউ তোকে ডাকবে না। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা। পুজো করে দক্ষিণা না নিলে দেখবে সবাই আমাকে ডাকছে। তা দক্ষিণা না নিলে খাবে কি? সংসারটা চলবে কি করে তোর? বউ বাচ্চাকে না খাইয়ে মারবি? কেন? আমাদের ধানের জমিগুলো রয়েছে তো, আরো বড় বড় বাগানও রয়েছে। এর থেকে বেশি কিছু চাই না, ওতেই আমার হয়ে যাবে। তা তেল নুন কিনবি কি দিয়ে? কেন? ধান বেচে, কাপড় বেচে। কাপড় বেচবি? হ্যাঁ, পুজোর সময় তো আমাদের প্রণামীর কাপড় দেয় সবাই। তা অত কাপড় আমাদের কি কাজে লাগবে? তাহলে পুজোর সময় যে গরিব দুঃখীদের কাপড় চোপড় দেয় সেগুলো কি বন্ধ করে দিবি? কেন? তাহলে বেচার জন্য কাপড় পাবি কোথায়? তাহলে ভিক্ষা করব। বামুনের তাতে দোষ কোথায়? কিন্তু দেবতার পুজো করে মজুরি নিলে তাতে তো পাপ হয়। শোনো শোনো শোনো, সমস্ত কৃষকদের জানানো যাচ্ছে যে বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করা সবার বাধ্যতামূলক। সেই জমিতে যা নীল চাষ হবে
তার দাম ঠিক করে দেবেন নিজেই আমাদের নতুন ম্যালকম সাহেব। কোম্পানির হাব ভাব আমার ভালো লাগছে না। কখন কি কার সর্বনাশ হয় সেটাই ভাবছি। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু বাবা, আমার পাশের গায়ে একটা নিমন্ত্রণ আছে, আমি বিকেলের মধ্যে ফিরে আসব। আমার সেখানে যেতে হবে, তুমি সাবধানে থেকো। আর বাবা, আমার সকাল সকাল যেতে হবে বুঝলে। আমি এখন আসি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। গজের ঘোষ, গ্রামের সবাই নীল চাষ ঠিকঠাক মতো করছে তো? আগে হুজুর, প্রায় সবাইকেই বুঝিয়ে সুঝিয়ে কাউকে কাউকে পিটিয়ে পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করেছে। আর কিছু লোক বাকি আছে। এই গ্রামের একটা চাষিও যেন নীল চাষ করতে অবাধ্য না হয়। তোমাকে টাকা দিয়ে কাজে রেখেছি কি জন্য? মেরে পিটিয়ে নীল চাষ করাও সব কটা ছোট লোককে। এগার চারিদিকে শুধু আমি নীল চাষ দেখতে চাই। সাহেব, শুধু নীল চাষ করলে সবাই খাবে কি? কি খাবে সেটা দেখে আমার লাভ নেই। তোমাকে যেটা বললাম সেটাই তুমি করো। তোমাকে বেশি বুঝতে হবে না, যাও কাজ করো। রামাচার্য মশাই, বাড়িতে আছো? ও ঠাকুর মশাই, বলি কোথায় গেলে? বাইরে এসো। কি হলো গজেন বাবু, এত সকাল সকাল চিল্লামিল্লি করছো কেন? বলি কি হয়েছে? চেল্লামেল্লি নয়, বলছি যে এবার তোমার পুকুর পাড়ের ওই জমিতে নীল চাষ করতে হবে। আমার পুকুর পাড়ের জমিতে নীল চাষ? তুমি কি পাগল হয়ে গেছো? পুকুর পাড়ের জমিতে নীল চাষ করলে আমরা সারা বছর খাবো কি? কারণ ওই জমিতে একবার নীল চাষ করলে ওই জমিতে আর ধান চাষ হবে না। ওই জমিটা তোকে সারা জীবনের জন্য নীল চাষ করতে বলেছে সাহেব। তুমি একটু সাহেবকে বুঝিয়ে বলো, ওটা আমাদের ব্রহ্ম জমি। ওই জমিতে নীল চাষ করা যাবে না বাপু। সকাল সকাল এখান থেকে কেটে পড়ো, না হলে আমার ছেলে যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সাহেবকে তো অনেক বুঝিয়েছি, কিন্তু সাহেব তো বোঝে না। না শুনলেও উপায় নেই বাবা, ওই জমিটা নীল চাষের জন্য দিতে পারবো না। কাজটা ভালো করলে না ঠাকুর মশাই, সাহেব শুনলে রেগে যাবে। তা করলে করবে, আমার অন্নের ব্যবস্থা আগে। ঘরে অন্ন না থাকলে সাহেব কি আমায় খেতে দিতে আসবে? ঠাকুর মশাই, তোমাকে তলব করেছে নীলকুঠির সাহেব। কেন? সেখানে গিয়ে কি করব আমি? চলো, সেখানে গিয়ে টের পাবে। আর না গেলে তোমাকে বেঁধে নিয়ে যেতে বলেছে সাহেব। চলো দেখি দেখি কি অপরাধ করলাম আমি। ওখানে গেলে হাড়ে হাড়ে টের পাবে গজেন ঘোষের কথা অমান্য করার মজা। আপনি রামাচার্য? আজ্ঞে হ্যাঁ সাহেব। তোমাকে পুকুর পাড়ের জমিতে নীল চাষ করতে বলেছিল গজেন? আজ্ঞে হ্যাঁ সাহেব। কেন করোনি? হুজুর, ওই জমিতে নীল চাষ করলে আমার 14 গোষ্ঠী না খেতে পেয়ে মরবে। তাই ওই জমিতে নীল চাষ কি করে করি বলো তো? কেন? ইট খাবে, পাথর খাবে? সাহেব, আপনি কি এইসব খেতে পারবেন? জবাবটা ওকে। বিনা কারণে আমাকে এখানে ডেকে এনে এমন অপমান করা ঠিক হলো না কিন্তু সাহেব। নীল চাষ করবে কিনা বলো? সাহেব,
এটা কিন্তু গরিবের উপর জুলুম। জুলুম? সহিম হোয়াট ইজ জুলুম? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি ওখানে নীল চাষ করতে দেব না। এখনো বলছি নীল চাষ করবে কিনা বলো। সাহেব, আপনি যা পারেন তাই করে নিন। Hit the bloody human. Punish him. I said punish him also right now. হুজুর, ঠাকুর মশাই মনে হয় মারা গেছে। What? He's dead? হুজুর, এবার কি হবে? এই কি করলো তোরা? মারতে মারতে ঠাকুর মশাইকে তো মেরেই ফেললি। কর্তা, এইবার কি করব? কোনো ফাঁকা জায়গা দেখে ফেলে দিয়ে আয়, দেখিস কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে কর্তা, আপনি একদম ভাববেন না। আরে আরে, ও কাকে রেখে যাচ্ছে ওই গাছতলায়? হ্যাঁ, ও তো মতি। হে বেটা গজেন ঘোষের চামচা। ওই যে ওই যে ওই যে পালিয়ে যায়। ওই তো পালিয়ে গেল আমাকে দেখে। দেখি তো কাকে রেখে গেল ওখানে। আরে, এ তো আমাদের রাম আচার্য। হায় হায়, দাদা, ও দাদা, কি হলো গো তোমার? আমাকে গজেন ঘোষ আর সাহেব মিলে মেরেছে। ও বৌদি, ও মাসিমা, কোথায় সবাই? বাইরে এসো। হায় হায় রে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কি হলো কি হলো বলি, এত চিল্লামিল্লি কিসের? এ কি, এ কেমন করে হলো হরিদা? হায় হায় রে, আমার এত বড় সর্বনাশ কে করলো রে? বাবা রঘু, তুই কোথায় রে বাবা? এ কেমন করে হলো হরিদা? আমি যতটুকু দেখলাম, রামদাকে ওই গজেনের দুই চামচা মতি আর লালু এক গাছতলায় এই অবস্থায় বসিয়ে রাখতে। আমাকে দেখে ওরা পালিয়ে যায়। আর আমি যখন রামদার কাছে গেলাম, তখনও একটু একটু জান ছিল রামদার। আর আমাকে বিড় করে বলল, নীলকর সাহেব আর গজেন ঘোষ মিলে এই কাজ করেছে। বৌদি, আমি এখন আসি, আমার অনেক দেরি হয়ে গেল। মা, পিসি, বাবার এই অবস্থা কি করে হলো? সকালবেলা দুজনে এসে ডেকে নিয়ে গেছিল নীলকুঠির উদ্দেশ্যে। তারপর হরি এসে বলল, ওই নীলকর সাহেব আর গজেন ঘোষ তোর বাবার এই হাল করে দিয়েছে। কবিরাজ এসেছিল, ওষুধ দিয়ে গেছে, কিন্তু কিছুই খেতে পারছে না। মা, আমি একটু আসছি। বাবা রঘু, কোথায় যাচ্ছিস তুই? বাড়ি এসে বলছি। আমার জন্য কোনো চিন্তা করো না। কবিরাজ কাকা, কবিরাজ কাকা, বাবাকে কেমন দেখলে? ভালো নয় বাবা রঘু, ভালো নয়। কেন কবিরাজ কাকু, কি হয়েছে বাবার? মাথায় আর ঘাড়ে খুব চোট লেগেছে, বুঝলি বাবা। ওই নীলকুঠির কাছারিতে ডেকে নিয়ে খুব মেরেছে বাবাকে, মেরে পথের উপর ফেলে রেখেছিল। তা হতে পারে, কিন্তু আঘাতের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, বুঝলি বাবা রঘু।
মাথায় কোনো কাটা বা ফোলাও নেই, তাই সন্দেহ হচ্ছে ঘাড়েই লেগেছে। কবিরাজ কাকা, বাবার সুস্থ হতে কতদিন সময় লাগবে? জ্ঞান না ফিরলে কিছু বলা যাচ্ছে না বাবা। কবিরাজ কাকা, বাবার জ্ঞান ফিরবে তো? সবই ভোলানাথের ইচ্ছা বাবা, তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটাও নড়ে না বাবা। তাহলে বাবা বাঁচবে না? না না, হয়তো বাঁচবে, কিন্তু চিরদিনের মতো পঙ্গু হয়ে যাবে, চলাফেরার শক্তি আর থাকবে না। ভগবানকে ডাক বাবা, সেই কিছু করলে করতে পারে। কি আর করবে ভগবান, সারা জীবন পুজো আর্চি করে এই তো হলো কবিরাজ কাকা। আর ভগবান? গজন বাবু, একটা কথা বলতে এলাম তোমার সাথে। কে রঘু? আমার বাবাকে কুঠি বাড়ি ডেকে নিয়ে গিয়ে মেরে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়েছো। হরি বাবাকে বাড়ি পৌঁছে দিয়েছে, আর হরি সবকিছু দেখেছে, সবকিছু বলেছে। আমি সবকিছু জেনে গেছি। এটা তোমার আর ওই নীলকর সাহেবের কথাই হয়েছে। তোমার এই চেলা চামুন্ডারাই এ কাজ করেছে। বাবার এখনো জ্ঞান ফেরেনি। বাবার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মানে এসব কি বলছিস তুই? নীলকুঠিরের কে রামাচার্যের গায়ে হাত তুলবে? এত সাহস কার? এখানে ফালতু কথা বলে কোনো লাভ নেই, যা এখান থেকে। আর শুনে যা, আমার লাঠেলের সামনে দাঁড়াবে এমন লাঠিয়াল এই তল্লাটে নেই। তোমার অনেক অন্যায় অত্যাচার এই গায়ের লোক সহ্য করেছে, আর নয়। এবার তোমার এই ঘর জ্বলবে, গঙ্গায় লাশ ভাসবে, আর রেহাই নেই। মতি, শুনলি তো কি বলে গেল? হ্যাঁ, ওসব কথায় আমরা ভয় পাই না কর্তা। বেশি তেড়িবেড়ি করলে পিটিয়ে চামড়া তুলে দেবো না। আর তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর বাপরে যেখানে পাঠাইছি ওইখানে ওরে পাঠাই দি মনে কর্তা। আপনি বেশি ভাবেন না। তাও তোরা রাতে একটু সজাগ থাকিস। এটার বাপ মরেছে, মাথায় আগুন উঠেছে ওর। আপনি কোনো চিন্তা করেন না কর্তা, আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু বলতে হবে না কর্তা। হায় হায় রে, ই আমার কি হলো গো? ও গো, তুমি কোথায় গেলে গো? হায় হায় গো, ও ঠাকুর, এ কি হলো গো আমার? থাম রে বোন, থাম। ভগবান যা করে ভালোর জন্যই করে। কাঁদিস না বোন, কাঁদিস না। গজন ঘোষ, বাবাকে শেষ করে ঘাট থেকে ফিরছি। এবার তোর পালাও শেষ করব। আর এই গ্রামে বাস করাও তোর চলবে না। আর তার সাথে এই গ্রামে নীল চাষ করাও চলবে না। কথাটা যেন মনে থাকে। হুজুর, হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। ওই ওই রঘু আমাকে যেখানে সেখানে ধমকাচ্ছে। আমাকে আর আপনাকে শেষ করে দিতে চায় ওই পাষণ্ড রঘু। হোয়াট ধমকি? ডোন্ট মাইন্ড, আমি এখনই দারোগা বাবুকে বলে রঘুকে ফাটকে আটক করছি। হাজতে দুঘা খেলে সব ঠিক হয়ে যাবে। আগে হুজুর, তাতে অনেক খারাপ হতে পারে। গায়ের ছেলে ছোকরারা ওকে খুব মানে। Damn it! একটু ভয় পেলে তুমি ম্যানেজারি করবে কিভাবে? ছোট লোকগুলোকে মাথায় তুললে পেয়ে বসবে, হারামজাদা গুলোকে মাথায় উঠতে দেবে না একদম। হুজুর, আগে ভাগে এত বাড়াবাড়ি করে লাভ নেই। দারোগা একবার ওকে উল্টো ধমক দিয়ে আসলে তাতেই কাজ হয়ে যাবে। ওকে, আমি খালি দারোগাকে যেতে বলছি, গিয়ে বেটাকে ভালো করে ধমকে আসবে। আগে হুজুর, কাল নয়, কদিন পরে ওর বাবার শ্রাদ্ধ হবে। সেখানে অনেক লোকজন থাকবে। তাদের সামনে যদি দারোগা বাবু বেটাকে আচ্ছা করে ধমক দেয় তাহলেই ঠিক হবে। ইটস অল রাইট, আমি দারোগাকে তাই বলে দেব।
ইউ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ওসব তুমি মাথায় রেখো না। তুমি বিপরা কাজ করে যাও, তুমি কোনো কিছু ভেবো না। তুমি আমাদের লোক, আমরা এই দেশের রাজা, মানে তুমি রাজার লোক। তোমার ভয় কি? এদেশে আমাদের ক্ষতি করতে পারে এমন সাহসকার। কিন্তু খেয়াল রেখো, নীলের চাষ আগের বারের চেয়ে এবার ডাবল হওয়া চাই। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না হুজুর, তার ব্যবস্থা আমি সব করে রেখেছি। ভালো জমি কোথাও বাকি রাখিনি। ঠিক আছে, যাও তুমি। আর কোন রকম অসুবিধা হলে আমাকে খবর দিও। এখানে রঘুনাথ আচার্য কে আছে? থানায় নালিশ এসেছে তার নামে। হুজুর, কি হয়েছে আপনি আমারে কন দেই? আমি হলাম এই গায়ে মোড়ল। গজেন ঘোষ থানায় এসে মামলা করেছে। রঘুনাথ নাকি গজেন ঘোষকে জানে মারার হুমকি দিয়েছে, তাই আমাদের এখানে আসা। আমি রঘুনাথ আচার্য, তা আর কি কি বলেছে ওই পাষণ্ড রক্তচোষা গজেন ঘোষ? রঘুনাথ আচার্য, তুমি কিছুদিন আগে গজেন ঘোষকে জানে মারার হুমকি দিয়েছো। তোমাকে আমি সাবধান করতে এসেছি। এই গ্রামে যদি কোনো ঝামেলা বা মারদাঙ্গা হয় তাহলে তোমাকেই দায়ী করা হবে। আশা করি তুমি ভবিষ্যতে ভদ্র হয়ে চলবে। আগে হুজুর এই এসেই চলে যাবেন, একটু বসুন, একটু জল মিষ্টি খেয়ে যান। না মোড়ল মশাই, আজ আর সময় নেই। তুমি রঘুকে একটু সাবধান হয়ে চলতে বলো, না হলে কিন্তু বেঘরে জেলের ঘানি টানতে হবে। কথাটা যেন মনে থাকে। এই চল সবাই। বাবা রঘু, তুই একবার বল দারোগা বাবুরে দেখে বসা। কেন? দারোগা যে কাজে এসেছে কাজ হলেই চলে যাবে, অত খাতির যত্ন করার কি আছে? উনি কি আমার বাড়ির জামাই যে ঘরে বসিয়ে জামাই আদর করব? বাবা অমন বললে হয়? আমাদের থানার বড় বাবু বলে কথা। যা বাবা যা, ওনারে ডেকে এনে একটু জল মিষ্টি খাইয়ে দে। তা তুমি নিয়ে গিয়ে বসাও না তোমার বাড়িতে। আমার অত শখ নেই। এরা সব কটাই এক গোয়ালের গরু, এদের পা চেটে কোনো লাভ নেই। বাবা কাজটা ভালো হলো না। দারোগা বাবুর সঙ্গে কড়া ভাষায় কথা বলা তোর কি ঠিক হলো? বাবা রঘু, যা বাবা ঘাটে যা, পিণ্ডটা গঙ্গায় দান করে আয়। তাই যাচ্ছি পিসিমা, তাই যাচ্ছি। আজ বাবার শ্রাদ্ধ করলাম, এবার নীল করে শ্রাদ্ধ করব। তোমরা অনেক ঘর পুড়িয়েছ, অনেককে মারধর করেছ, তার সুদ হয়েছে অনেক। আমি সব কড়ায় গন্ডায় মিটিয়ে দেব, আর তোমাদের বাঁচতে দেব না। মতি, শুনলি তো রঘু কি বলে গেল? আগে হুনছি কর্তা, ওইসব ফাঁকা আওয়াজে ডরাই না আমরা। ছেলেটা বড্ড একরোখা যে। হোক না, কি করতে পারে করুক না। জানিস তো ও লাঠি চালাতে ওস্তাদ। হ্যাঁ, ওরকম কত ওস্তাদ দেখলাম। আমাদের কাছে ওস্তাদি দেখাতে এলে না, পিটিয়ে হাত পা ভেঙে দেব। আপনি একদম ঘাবড়াবেন না কর্তা। বেটা পুরো খেপে গিয়েছে। ছেলেটা এখন কিন্তু তাককে তাককে থাকবে, কিছু একটা তো ও করবেই। কোনো একটা ক্ষতি করে বসলে সে ক্ষতির মাসুল দেয়া যাবে না। আমাকে সাবধানে থাকতে হবে। তোদের আচার্য মশাইকে ওভাবে মারা ঠিক হয়নি, লোকটা মরেই গেল। আগে কর্তা, ব্যাপারটা অমন হবে আমরা বুঝতে পারিনি আগে। তা যাই হোক, একেবারে ব্রহ্ম হত্যা হয়ে গেল রে। তা হলো হলো, আপনার কি?
ও তুই বুঝবি না, ছেলেটা যে কি অনিষ্ট করবে আর আমার যে কি হচ্ছে ভেতরে, ছেলেটা যখন তখন আমার উপর হামলা করবে, সেটা তুই বুঝবি না। সাই করবে, তাহলে আমরা বেঁচে আছি কেন? কিছু করলে ওর ভিটেতে গুগু চড়াবো। সে তো পরের কথা, প্রথম চোটটা আমাকেই সহ্য করতে হবে। কিচ্ছু হবে না কর্তা, আপনি কিচ্ছু ভাববেন না। এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, চারিদিকে গরু বাছুর ডাকছে। দেখি, আগুন আগুন, মতিয়া কালিয়া, ওরে তোরা কোথায়? আগুন আগুন, ওরে ওঠ মতি, ওঠ তোরা। আর চারিদিকে আগুন জ্বলছে। তোদের পুষে কোনো লাভ নেই, এক একটা অকম্মা ঢেকি। কে কে ওখানে? এই দেখ তো মতি, দেখ তো ওখানে কে মশাল হাতে। তবে রে বেটা, দাঁড়া। মরে গেলাম, মরে গেলাম কর্তা, আমার বুকে বল্লভ গেঁথে দিয়েছে। মরে গেলাম কর্তা, আমাকে বাঁচান কর্তা, আমাকে বাঁচান। ওরে তোরা কে কোথায় আছিস? জল ঢাল, ওরে জল ঢাল মতিয়া। ওরে তোরা কোথায় গেলি রে মতিয়া? জল ঢাল। আরে দূর কর্তা, বুকের কাঁচায় বল্লমের কোপ খেয়ে বসে আছি, আর আপনি জল ডাল করছেন। তুমি জল ঢালো, গিয়ে যাও। এই কেউ জল ঢালিস নে, এ পাষণ্ড অনেকের ভিটেতে আগুন দিয়েছে, নিজের ভিটে এবার পুরুক, গায়ের আপদ দূর হোক। ওই গজা বেটাকে ঠেলে আগুনে ফেল, অত্যাচারের মূল উপড়ে যাক। হায় হায় রে, আমাদের সব গেল, এবার আমরা কোথায় যাব? এসব তোমার পাপের ফল। কোথাকার কোন সাহেবের পাল্লায় পড়ে নিজের গায়ের লোকের উপর আরেকটু অত্যাচার করো, তোমার পাপের আগুনে সব শেষ হয়ে গেল। এই মতিয়া, এখানে আবার ঘর তুলতে হবে। তুই ঘর আমিকে খবর দে, 1 সপ্তাহের মধ্যে এখানে ঘর ওঠা চাই। ততদিন আমি শ্বশুর বাড়িতে থাকবো। আগে কর্তা, আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি সাবধানে যান। রঘুদা, 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 খবর আছে? বল, কি খবর নিয়ে এসেছিস? রঘুদা, গজেন ঘোষ আবার ঘর তুলবে ওখানে। মতিয়া ঘরামিকে খবর দিতে গেল। এ গায়ে গজেন ঘোষের কোনো ঠাঁই নেই, আবার ওখানে ঘর তুললে সে ঘরও পুড়বে। কিন্তু সে গজা বেটা কোথায় এখন? শুনেছি ঘর যতদিন না হয় ততদিন হুগলিতে ওনার শ্বশুর বাড়িতে থাকবে। ঠিক আছে, তুই এখন যা। হুজুর, হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। এই বউ ছেলে মেয়ে নিয়ে তো আমি এখন গাছতলায় বসেছি। আমার ঘর বাড়ি পুড়িয়ে ওই রঘু আমাকে উৎখাত করে ছাড়িয়েছে। কেন, কি হয়েছে? রঘু কি করেছে তোমার? ওই রঘু আমাকে উৎখাত করে ছাড়িয়েছে। দাঁড়াও, আজ আমি দারোগাকে বলে দিচ্ছি। দারোগা আজ রঘুকে গ্রেফতার করবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো। আমিও দেখবো বেটার কত চর্বি হয়েছে। বেটার সব চর্বি একেবারে নিংড়ে ছেড়ে দেব। একই হঠাৎ পুলিশ গাড়ি এলো কেন বাড়িতে? মনে হয় রঘু কিছু করেছে, কিন্তু কি করেছে ও, যার জন্য পুলিশ এলো বাড়িতে?
অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।